বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার সামনেই বসা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী আব্দুল্লাহিল কাফি রতন, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান। অ্যাপেলো, আপনাদের স্বাগত দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাপেলো, আপনাকে স্বাগত। মিস্টার কাফি, আপনাকে স্বাগত। নির্বাচন সামনে, এক মাসেরও কম সময়, এবং নির্বাচনে আপনি প্রার্থী। অ্যাপেলোর দল সম্ভাব্য ক্ষমতাসীন দল অনেকেই মনে করছেন, পারসেপশন তাই, বাস্তবে ফলাফলে কী হবে বা নির্বাচন পর্যন্ত কী দাঁড়াবে সেটা পরের প্রশ্ন। আপনার কাছ থেকে আমি বুঝতে চাই যে নির্বাচনের এই যে পথটা নির্বাচন পর্যন্ত আপনি কেমন দেখছেন, আপনি প্রার্থী হিসেবে কেমন অনুভব করছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাপোলো ভাই আমাদের থেকে অনেক দূরে আছেন, তারপর খুব কাছেই আছেন। এটা তো একটা 24-এর গণঅভ্যুত্থানের একটা প্রধান চাওয়া ছিল যে আমরা গত শেখ হাসিনা আমলের 15 বছর 3টা নির্বাচনে ম্যান্ডেট দিতে পারি নাই, ভোট দিতে পারি নাই। আমাদের ভোট, দিনের ভোট আগের রাতে হয়ে গেছে। ফলে এই গণঅভ্যুত্থানের মধ্যে যে প্রধান চাওয়া যেটা ছিল যে এমন একটা নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার রায় প্রকাশ করতে পারবে, মত প্রকাশ করতে পারবে। ফলে এই নির্বাচনটা যদি আরও আগে হতে পারত, আমি এখানে অনেকবার বলেছি, যদি নেপালে যিনি প্রধান দায়িত্ব নিয়েছেন, তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পরের দিনই ঘোষণা করে দিয়েছেন কবে নির্বাচন হবে। তো আমাদের এখানে অনেক চড়াই উতরাই পার হয়ে নানা রকম গল্প, নানা রকম আশঙ্কা, এগুলি পার হয়ে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং ঐকমত্য কমিশন গড়া হয়েছিল সংস্কারের কথা বলে। সেখানে তো প্রধান যে দুই বিষয়ে সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি বা হওয়া উচিত ছিল, শিক্ষা এবং কৃষি, সেগুলি তো হয় নাই, নানা রকম হয়েছে। কিন্তু সেই যে কমিশনগুলি হয়েছে সেই কমিশনগুলিও যে প্রপারলি অ্যাড্রেসড হয়েছে সে কিন্তু না। আপনি স্বাস্থ্য বলেন, নারী বলেন, শ্রমিক বলেন, কোনো কিছু হয় না। শেষ পর্যন্ত সমস্ত কিছুগুলি গিয়ে একটা জায়গায় গিয়ে হলো মানে কনসেন্ট্রেট করেছে, সেটা কি যে সংবিধান, নির্বাচনও না কিন্তু সংবিধানে শুধু গিয়ে কনসেন্ট্রেট করেছে। এবং ঐকমত্য কমিশনের শেষ দিনে প্রধান উপদেষ্টা বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, একটা আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। তো আমরা দেখলাম যে তফসিল ঘোষণার পরেই একটা বিষাদময় ঘটনা আমরা সম্মুখীন হতে হলো। একজন নির্বাচন প্রার্থী, তাকে হত্যা করা হলো এবং হত্যা করার পরে হত্যাকারী যেভাবে নির্বিঘ্নে দেশ থেকে পালিয়ে গেল, সেইটা হলো আশঙ্কার কথা। এবং আমরা যারা প্রার্থী, আমাদের মনের মধ্যেও একটা শঙ্কা আছে, কারণ অনেকে বলছে এটাই শেষ না, এটা শুরু। বাট প্রতিদিনই কোথাও না কোথাও গুলি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিছুদিন আগে দেখলাম স্বেচ্ছাসেবক দলের উত্তরের আহ্বায়ক ছিল বা এরকম কিছু, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এবং প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীর সহযোগী বা প্রার্থীর কর্মী নিহত হচ্ছে। একজন কুষ্টিয়াতে একজন প্রার্থীর পুত্রকে হত্যা করা হয়েছে। ফলে এই যে আনন্দ ঘন পরিবেশে একটা নির্বাচনের যে কথা বলা হয়েছিল, সেই পরিবেশটা কিন্তু এখনো আপনার এস্টাবলিশড হয়নি, বা যেই আনন্দ ঘন পরিবেশের কথা বলা হয়েছিল সেটা তৈরি করার জন্য যে উদ্যোগগুলি ছিল সেই উদ্যোগগুলি কিন্তু নেওয়া হয়নি। এখন 24-এর গণঅভ্যুত্থানে কারা করেছে আমরা তো জানি না, কিন্তু অনেক অস্ত্র লুণ্ঠিত হয়েছে। সেই লুণ্ঠিত অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়নি, সেই অস্ত্র কিন্তু দেশেই আছে। এখন নির্বাচনে এটার প্রয়োগ হবে কিনা বা নির্বাচনে কোনো পক্ষ এটাকে ব্যবহার করবে কিনা সেটা তো বলা যাচ্ছে না। এবং ইন্টারেস্টিং হচ্ছে, ভয়ের পরিবেশ দূর না করে সেটাকে আরও একটু ঘনীভূত করা হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে হচ্ছে গানম্যান দেওয়া হচ্ছে। তাহলে ধরেন যারা আগে ইলেকশনের সময় গান জমা নিত, হ্যাঁ সেই জায়গায় আসছিলাম যে আগে বলা হতো যাদের লাইসেন্স গান আছে তারা নিকটবর্তী থানায় জমা দেন। এবার কিন্তু আমি শুনি নাই, আমি দেখি নাই, হয়তো আমার চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু সেই ধরনের ঘোষণা কিন্তু আসে না। সেটা
বরঞ্চ আপনার প্রার্থীদেরকে বলা হচ্ছে বা রাজনীতি নেতৃবৃন্দকে বলা হচ্ছে যে আপনারা আবেদন করেন হলো গানম্যানে, এবং সেটা মানে করা হচ্ছে আপনার যে কোনো নির্দিষ্ট ফর্মুলা তৈরি করে যে দেওয়া হচ্ছে তা না, সেটা হচ্ছে পছন্দ অনুযায়ী হলো গানম্যান দেওয়া হচ্ছে। আমাদেরকে তো বলা হয় না যে আপনারা গানম্যান নেবেন কিনা, আমরা প্রয়োজনও মনে করি না, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সাথে। জামায়াতের আমিরের বাড়ির প্রোটেকশন পর্যন্ত ইন্টারেস্টিং, জামাত ইসলাম তো শুধু গানম্যান দিলে হবে না, তাকে নির্বাচিত হওয়ার আগেই হলো তার বাড়ি পাহারা দেওয়ার জন্য পুলিশ বাহিনী নিযুক্ত করতে হবে। তো এই যে প্রক্রিয়াটা, আমি প্রধান উপদেষ্টা তিনি তার কাছে যেই আকাঙ্ক্ষা আমাদের ছিল, আমি বলতে দেশবাসীর যে আকাঙ্ক্ষা ছিল, এবং বলা হয়েছিল যে উনি আসলে আমাদের দেশের প্রতি মানুষের, সারা পৃথিবীর মানুষের হচ্ছে দৃষ্টি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দেখেন পাশের দেশ নেপাল, যাকে আমরা গুরুত্ব দিই না, সেই নেপাল বলছে আমরা বাংলাদেশের মতো হতে চাই না। তার মানে আমাদের পজিশন কিন্তু গত 1.5 বছরে উন্নত হওয়ার জায়গায় নিচে নেমে গেছে। এবং 2025 সালে স্মরণকালে সবচেয়ে কম মানে বিনিয়োগ হয়েছে। তো ফলে যে ব্র্যান্ড ইউনুসের কথা বলে ইউনুস সাহেবকে নিয়ে আসা হলো, সে ব্র্যান্ড ইউনুস কিন্তু ব্যর্থ আমার বিবেচনায়। আমি তাও মনে করি যে ইউনুস সাহেবের এখন প্রধান এবং কর্তব্য হবে যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার মধ্য দিয়ে যদি তিনি বিদায় নেন, তাহলে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। যদি এইখানে কোনো ব্যত্যয় ঘটে এবং এখানে যদি নির্বাচনটা কোনো আমরা দেশবাসী যেরকম কামনা করছি, যেমন ধরেন একটা টেলিভিশন আমি গিয়েছিলাম কিছুদিন আগে, এই সপ্তাহখানেক আগে, ওনার যে অ্যাঙ্কর উনি বলছেন আমি 44 মানে ইয়ের মধ্যে ওনার 44 বছর বয়স, এই পর্যন্ত কোনোদিন উনি ভোট দিতে পারেন নাই, উনি এবার ভোট দিবেনই। তো সুতরাং পরিবেশ যদি তৈরি না হয় যে উনি যদি ভোট দিতে না পারেন, যে ক্ষোভ তৈরি হবে সেই ক্ষোভটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। জি, অ্যাপেলো আপনার কাছ থেকে শুনতে চাই, আপনারা কি মনে করছেন, কি দেখছেন নির্বাচনের পথে বাংলাদেশ পথটা কতখানি মসৃণ এবং কতখানি যে নির্বাচন আমরা আসলে কত কয়েক বছর ধরে চেয়ে আসছি সেই নির্বাচন কতখানি দেখেন? ধন্যবাদ আপনাকে জিলুর ভাই, আমি কথা শুনছিলাম। যাই হোক, আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি নির্বাচনের জন্য, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য, এবং আমরা চাই সুস্থ সুন্দর একটা পরিবেশে, একটা প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচনটা হোক, এবং সাধারণ মানুষ যারা দীর্ঘদিন যাবৎ ভোট বঞ্চিত, নির্বাচন বঞ্চিত, তারা তাদের নির্বাচনী অধিকারটা, ভোটাধিকারটা প্রয়োগ করুক। এটাও সত্যি যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এবং এগুলো উস্কানিমূলক ঘটনা হচ্ছে, এবং উদ্দেশ্য ডেফিনেটলি নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে পিছিয়ে দেয়া। তারপরেও আমরা এগুলোকে মোকাবেলা করে, আমরা এগুলোকে উপেক্ষা করে নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, এটা চাই। ডেফিনেটলি আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো নয়, দুই দিক থেকেই আছে। আততায়ীদের হাতেও মারা যাচ্ছে মানুষ, আবার কয়েকদিন আগে সেনা হেফাজতে বিএনপির একজন নেতাকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তার লাশের ছবি আমরা দেখেছি, সেখানে তার গায়ে কালশিটে দাগ রয়েছে এবং অসংখ্য দাগ, তার মানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা, বা কি ধরনের পদক্ষেপ নেয়, বা তাদের কাছ থেকে আমরা একটা স্টেটমেন্ট চাই যে অ্যাটলিস্ট এটা এরকম ঘটনা আর ঘটবে না। আমরা জানি এই সরকারে অত্যন্ত বিখ্যাত কিছু মানবাধিকার ব্যক্তিত্ব রয়েছেন, কিন্তু তাদের কোনো স্টেটমেন্ট, তাদের কাছ থেকে ন্যূনতম কাজটা খারাপ হয়েছে এমন কোনো কথা আমরা এখনো শুনিনি। আমরা শুনতে চাই, আমরা চাই না এইভাবে বিচার বহির্ভূত ভাবে মানুষকে হত্যা করা হোক, এবং নির্বাচনটা যেহেতু সুষ্ঠু পরিবেশে হোক এটা আমরা চাই। আমরা আশা করব যৌথ বাহিনী যারা যদি নামে, তারা যেন সত্যিকার অর্থে লুণ্ঠিত হওয়া অস্ত্রগুলো প্রথমে উদ্ধার করার চেষ্টা করে। আমি কেন, আপনারা সবাই জানেন চট্টগ্রামের একটা এলাকা, একজন ব্যক্তি, তার অধীনে অনেক অস্ত্র রয়েছে, এটা সবাই জানেন। একজন রাজনৈতিক ব্যক্তির অধীনে উনি রীতিমতো হুমকি দেয় যে ওনাকে যারা চেনে না তারা মাটির নিচে রয়েছে। তো ওই এলাকায় তো কোনো সেনা অভিযান আমরা দেখতে পাচ্ছি না, ওই এলাকায় তো সন্ত্রাসীরাও প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে তো আমরা কোনো সেনা অভিযান দেখতে পাচ্ছি না। আমরা এগুলো দেখতে চাই।
যে ওইখানে সত্যিকারে যারা অস্ত্র বহন করে বেড়াচ্ছে তাদেরকে যেন সেনাবাহিনী ধরে। আর জি। আহ, ভোটের যে পরিবেশ বললেন, হ্যাঁ, সাধারণত উৎসব মুখর যে পরিবেশটা থাকে সেটা একটু এবার অনুপস্থিত। বিশেষ করে আহ, অনিশ্চয়তার শঙ্কা তো এখনো রয়ে গেছে সম্ভবত জনগণের মনে, কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে যতটা হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, সাধারণ নির্বাচনের জন্য সেই প্রচারণাটা কিন্তু চালানো হচ্ছে না, যেটা অন্যান্য বার চালানো হতো, যে কিভাবে ভোট দিতে হয়, ভোট কেন্দ্রে কিভাবে যেতে হয়, কি করা যাবে কি করা যাবে না। এই উৎসব মুখর পরিবেশটা সরকার ফিরিয়ে আনবে আহ, গণমাধ্যমে প্রচার প্রচারণা করে, এটাও আমরা আশা করি। এই- আমরা অধীর আগ্রহে, হ্যাঁ বলেন। এমনিতে যেমন কিছু কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে, যেমন প্রবাসীদের জন্য, যে প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পেপার, সেটা নিয়েও ওটা বিএনপি। আমি আসছিলাম। জি, প্লিজ। প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার, এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, বলা হয়েছে যে এটা অক্ষরক্রম অনুযায়ী সাজানো হয়েছে। এটাও Alphabetically। একটা অত্যন্ত অ্যালফাবেটিক্যালি, এটা অত্যন্ত ভুল একটা ধারণা। কখনোই ব্যালট পেপার আধুনিক বিশ্বে অ্যালফাবেটিক্যালি সাজানো হয় না, কারণ হচ্ছে এতে একটা বায়াস চলে আসে। আমার আমার নাম এ দিয়ে শুরু, তার মানে আমি একটা অতিরিক্ত সুবিধা পাই, আমি এটা পেতে চাই না। ঠিক আছে, আমি চাই এটা র্যান্ডম, লটারির মাধ্যমে র্যান্ডমলি আসুক। এবং এই অ্যালফাবেটিক্যালি সাজানোর অজুহাত দিয়ে এমন সব মার্কা ঢোকানো হয়েছে ওখানে, যে মার্কা আসলে কোনো প্রয়োজন নেই, ওই মার্কা কেউ নেবেও না, নাইও। শুধুমাত্র এগুলো ঢোকানো হয়েছে তিনটা প্রতীককে প্রথম সারিতে নিয়ে আসার জন্য। কি কি? দাড়িপাল্লা, হাত পাখা আর শাপলা কলি, এই তিনটাকে প্রথম সারিতে আনার জন্য মানে ইচ্ছা করে এই ধরনের মার্কা, বিভিন্ন অ্যালফাবেট দিয়ে মার্কা ঢোকানো হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা প্রতিবাদ জানিয়েছি এবং এটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আমরা আশা করব নির্বাচন কমিশন এটার একটা ব্যবস্থা নেবে। কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি যে বিএনপি সবকিছু একটু নীরব, মানে নরম প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ রাখছে। আহ, জিলু ভাই, আমরা আসলে চাচ্ছি অনেক কষ্টে বুকে চেপে হলেও, অনেক যন্ত্রণা সহ্য করে হলেও, এবং অনেক ধরনের উস্কানি মোকাবেলা করে হলেও ঠান্ডা মাথায় জনগণকে একটা নির্বাচন উপহার যেন দেয় এই সরকার, সেটার দিকে আমরা অনেক সমালোচনা করতে পারি, আমরা অনেক প্রতিবাদ করতে পারবো। আপনারা কি আপনি জানেন মানে অনেকেই বলছেন এটা, যে একটা কিছু হয়ে যাক, নির্বাচন একটা হয়ে যাক, মানে যেন তেন একটা নির্বাচন হয়ে যাক, সেটা চাচ্ছেন নাকি? না 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 না, যেন তেন তো কখনোই চাই না। যেন তেন চাইলে তো আমরা, আমাদের তো এর আগেও মানে ওই যে অনেকে বলেন, বিভিন্ন এটাও ধরনের যুক্তিও আছে যে নির্বাচন না হওয়ার চাইতে একটা নির্বাচন যেরকমই হোক, একটা হোক, একটা কিছু হোক আর কি। নির্বাচনটা হয়ে যাক। কারণ আমি জানি জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন যদি ঘোষণা করা হয়, জনগণ যদি জানে যে নির্বাচন হবে, জনগণ নিজেই সুষ্ঠু ভোটের ব্যবস্থা গ্রহণ করবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কথা যখন আমাকে বলা হয়, আমি একটা কথাই বলি, যে এটা বললেন এইমাত্র, যে আহ, একজন লোক 40 বছর যাবত, তার বয়স, 40 তার বছর 40 বয়স, ভোট বছর, সে দিতে এখনো পারবে। ভোট দেয়নি। হ্যাঁ, উনি তো নিজে নিশ্চিত করার চেষ্টা করবেন যেন ভোট ডাকাতি না হয়। উনি দেখা যাবে সন্ধ্যার পর নিজে দাঁড়িয়ে আছেন ওই ভোট কেন্দ্রের সামনে, যে এখানে ভোট এখানে ডিক্লেয়ার করে যাবেন, ওই জেলা অফিসে দিয়ে ভোট ডিক্লেয়ার করবেন, এটা হবে না। এখানে ডিক্লেয়ার করে এখানে আপনি কাগজটা আঠা দিয়ে লাগাই যাবেন দেয়ালের মধ্যে। কিন্তু কিন্তু যে ভয়ের আবহ, সেই ভয়ের আবহটা তো দূর করতে হবে আগে। মানুষ ভোট কেন্দ্রে যাবে, দাঁড়িয়ে থাকবে, এটাই বলছিলাম যে এবং আইন শৃঙ্খলা এটাই প্রধান বাহিনীকে কাজ, এবং সেই প্রধান কাজটার দিকে কোনো মনোযোগ সরকারের দিক থেকে আছে আমি বলে? দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। দৃশ্যমান কোনো তৎপরতা আমি দেখতে পাচ্ছি না। যেমন যেটা বললেন, যে আসলে অস্ত্র উদ্ধার অভিযান সত্যিকার ভাবে যদি চালানো প্রয়োজন হয়, তাহলে সেটা সাতকা নিয়ে চালানো উচিত। বাংলাদেশে অস্ত্রের ডিপো ওটা, অবৈধ অস্ত্রের। তো সেটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে যে বৈধ অস্ত্র নির্বাচনের সময় থানায় জমা রাখা হয়, সেটাও এবার সরকার ব্যবস্থা করেনি। এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা টহল, যেটা, সেটা এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি, শুনতে পাইনি, যেটা ওই এই নির্বাচন উপলক্ষে যে এই যে সেনাবাহিনী টহল, যেটা এটা শুরু হয়েছে। সুতরাং আহ, ওই ওই আশঙ্কাটা মানুষ করবেই, কারণ হচ্ছে যে আমরা যেহেতু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, আশঙ্কা করবেই মানুষ। আরেকটা লড়াইয়ের আরেকটা বড় জায়গা, মিস্টার রতন, এবং শিওর অ্যাপেল ওই জায়গায় অ্যাড্রেস করবেন, কারণ তার যেই
প্রফেশন এবং তার যে পলিটিক্যাল আইডেন্টিটি যেটা, সেটার মধ্যে এই বিষয়টা সাইবার ওয়ার্ল্ড এবার খুব মানে যুদ্ধটা লড়াইটা বলি, এবং সেখানে এক ধরনের নোংরা লড়াই বলতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে একপেশেও। আপনি কি দেখছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি আমরা মানে এই 24-এর গণ অভ্যুত্থানের পরেই এটা একটা মবের মতো তৈরি হয়ে গেছে। এটা হলো আপনার সামাজিক মাধ্যমে মব তৈরি করা, ফিজিক্যালি একটা আছে, আবার সামাজিক মাধ্যমে আছে। এবং কিছুদিন আগে আমি ইসলামী ছাত্র সংস্থার একজন রেবেল নেত্রীর এই পোস্ট পড়ছিলাম ফেসবুকে। তিনি বলছেন যে তাদের উপর নির্দেশ ছিল, যেহেতু তারা মিছিল মিটিংয়ে যায় না, ইসলামী ছাত্র সংস্থার মেয়েরা, তারা হচ্ছে কে কত বেশি হচ্ছে হলো মানে কি বলে আপনার এই যে ভুয়া আইডি তৈরি করে সেখানে তারা করতে পারে, প্রতিটার জন্য তাদেরকে হচ্ছে হলো 8,000 টাকা করে দেওয়া হয়। হায়েস্ট 70,000 টাকা হলো রোজগার করেছে তার এক বান্ধবী। তার মানে কি, তারা হলো প্রফেশনালি নিযুক্ত দিয়ে দিচ্ছে যে এই তুমি হচ্ছে হলো চরিত্র হনন করো। এবং দেখবেন ফেসবুকে, আমরা তো ছোট পার্টি, আমাদের বিষয় না, কিন্তু সবচেয়ে বড় যে দল, যারা আপনি বলছিলেন যে সম্ভাব্য ক্ষমতাসীন দল, তাদের যেই তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখনকার চেয়ারম্যান, তার বিরুদ্ধে যেইভাবে নোংরা ক্যাম্পেইন মানে এই গোষ্ঠী করেছে, তো এইটা তো ধরেন যত ইলেকশন আগাবে, যতই তাদের পরাজয় সুনিশ্চিত হবে, আমি পরাজয় বলতেছি না, যে তাদের যেই হাইপ তোলার চেষ্টা করেছিল বা তারা যেই মনে করেন যে একটা ওভার প্লে করার চেষ্টা করছিল, যে আজকেও দেখলাম যে তাদের মানে তাদের নির্দিষ্ট বা তাদের দ্বারা করা জরিপের মধ্যে দেখা যাচ্ছে যে 200 আসন তারা পাবে। তো যখন দেখবে যে এটা বিষয় হচ্ছে না, তখন তারা এক ধরনের নোংরা খেলার মধ্যে যাবে এবং নির্বাচনকে বানচাল করারও এক ধরনের আপনার প্রক্রিয়ার মধ্যে তারা যাবে। তো ফলে এই যে সেই জায়গাটায় আমাদের যেই প্রশাসন, আমাদের যেই মানে লেভেল প্লেইং ফিল্ড করার যে বিষয়টা বর্তমান সরকারের কাছে আছে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের যদি কেউ করে, এবং যখন দেশের বাইরে থেকে আমাদের অফিস আক্রমণ করে জয় বাংলা করে দিতে, অর্থাৎ আমাদের অফিসকে পুড়াই দিতে হবে বলে প্রচার করেছিল, এবং আমাদের যে সহযোগী কালচারাল অর্গানাইজেশন, সেই অফিস তো ভস্মীভূত করে দেওয়া হয়েছে। উদিচির অফিস ভস্মীভূত করে দেওয়া, আমাদের অফিসকে বারবার আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা টু সাম এক্সটেন্ট আমাদের পার্সোনাল প্রেজেন্স এবং আমাদের প্রতিরোধের মধ্যে দিয়ে সেটা আমরা মানে এখনও টিকিয়ে রেখেছি। তো এই যারা ক্যাম্পেইন করছে তাদেরকে তো মানে কমপ্লেইন করে তাদের পেজগুলিকে, তাদের ইয়েগুলিকে আপনার বন্ধ করে দেওয়া উচিত। সেটা কিন্তু সরকার করছে না। সরকারের দিক থেকে কিন্তু সেই ধরনের কোনো মানে আগ্রহ দেখা যাচ্ছে না। ফলে মানে পরিচিত রাজনৈতিক নেতৃবৃন্দ, দল যারা 24-এর গণঅভ্যুত্থানে বিশাল ভূমিকা রেখেছে, তাদের উপরও কিন্তু রাজনৈতিক মতাদর্শের কারণে বা ভিন্ন চিন্তার কারণে আজকে তাদের উপরও আক্রমণ করা হচ্ছে। এখন জামাতের যেই আমির এক এক দিন এক এক কথা বলেন। উনি কি বলছেন যে তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে এসে বলেছেন যে জাতীয় সরকার করতে হবে। এখন আমরা তার 3-4 দিন পরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আমরা গিয়েছিলাম। আমরা কথায় কথায় আসছে যে উনি তো বলছেন যে না, এই ধরনের কোনো কথা তো আমি বলি না। আমি বলেছি প্রেসে, আমি তো বলি নাই। এখন কে কি বললো সেটা দায়িত্ব তো আমি নিব না। উনি যে একটা কথা বলেছেন যেটা খুবই ভাইরাল হয়েছে, মনে করি খুবই গুরুত্বপূর্ণ উনি কথা বলেছেন। আমি বলেছিলাম যে দেখেন, আমরা তো হচ্ছে শেখারা, আমরা টুকটাক করে বাড়ি মারি, আপনি হচ্ছেন কামারের মতো এক বাড়ি মারলে সমস্ত কিছু হচ্ছে মানে প্রতিটা ঘরের কোনায় 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 চলে যায় আপনার বক্তব্য। তো আপনি যে বলেছেন যে উনি যেটা বলেছেন যে মানে 71-এর হচ্ছে আমাদের অস্তিত্ব, এটা যদি বিপন্ন হয় তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এইটা দিয়েই বোঝা উচিত যে মানে ওনারা কি মানে জামাতের সাথে ওনাদের যে ডিফারেন্সটা ওনারা প্রদর্শন করার চেষ্টা করেছেন, এইটা যদি আরও বাড়তে থাকে, ইলেকশন ক্যাম্পেইন যখন শুরু হবে, সেই ক্যাম্পেইন যখন নানাভাবে বাড়বে, এবং তখনই কিন্তু এই যে বট বাহিনীর যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু আরও নোংরা, আরও কুৎসিত, আরও মানে কি মানে সম্মান হানিকারী হবে বলে আমি মনে করি। সো অ্যাপেলটি আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই লড়াইটা কিভাবে আপনারা করবেন, শুধু আপনারাই নয়, যারা প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষে বা যারা মনে করে যে ঠিক আছে মধ্যপন্থা রাজনৈতিক শক্তি হিসেবে দেশের যে সংকটকাল সেখানে উত্তরণের আপনাদের সমর্থন না করলেও তারা আপাত দৃষ্টে বা আপাত অবস্থায় মনে করে যে না, এটাই আমাদের সামনে একমাত্র অপশান,
তারাও এইসব কথাবার্তা বলতে গিয়ে তারাও ওই বুলিংয়ের, সাইবার বুলিংয়ের শিকার, বট বাহিনীর শিকার, এবং খুব ওয়েল টার্গেটেড এক ধরনের ক্যাম্পেইন আছে এবং এটা খুব ভয়াবহ আকার ধারণ করছে এবং এটা খুব সহজেই সাধারণ মানুষকে মিসগাইড করা সম্ভব। তো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনারা এই জায়গায় কি করছেন। অনেকেই মনে করে এই লড়াইটাতে বিএনপি অনেকখানি পিছিয়ে আজ অবধি আছে। এটা ধন্যবাদ আপনাকে। আমরা পিছিয়ে ঠিক না, আমাদেরকে একটা মরাল কম্পাস দিয়ে দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন, বর্তমানে আমাদের চেয়ারম্যান যিনি তারেক রহমান সাহেব। উনি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন উনি আমাদের নিয়ে বসেছিলেন এবং যখন ওনাকে বলা হলো যে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা তারা কয়েক কোটি টাকা খরচ করে অনেকগুলো ফেসবুক পেজ কিনেছে, তারা এইভাবে প্রচারণার জন্য, উনি আমাদের থামিয়ে দিলেন যে দেখেন, অন্ধকার দিয়ে কখনো অন্ধকার দূর করা যায় না, সুতরাং মিথ্যা দিয়ে মিথ্যা প্রতিরোধ করার চেষ্টা করবেন না, সত্য দিয়ে মিথ্যার প্রতিরোধ করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের প্রচলিত আইনের দিকে যেতে হবে, সরকারকে অনুরোধ করতে হবে যেন তারা এগুলো মনিটর করে। আনফর্চুনেটলি সরকার এটা কোনো কিছুই করছে না। আমার কেন জানি মনে হয় তাদের মধ্যে নীরব সমর্থন রয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের যারা এগুলো করছেন তারা তো একসময় আমাদের সাবেক সহযোদ্ধা ছিলেন। তো ওই সময় কিন্তু তাদের মুখ থেকে বিভিন্ন ধরনের কথা শুনেছি যেটা এখন আমি রিলেট করতে পারি। যেমন অমুক অমুক পত্রিকা এরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, মানে এই কিছু শব্দ আছে, ট্রেডমার্ক শব্দ আছে, এগুলো কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তি বলে, তারা মার্কেটিং করে, এটা ফ্যাসিবাদের দোসর, এটা ভারতের দালাল, এগুলাকে শেষ করে দিতে হবে। ঠিক আছে, কালচারাল ফ্যাসিজম শেষ করে দিতে হবে। এবং যেই দুইটা সংগঠনের নাম বলা হয়েছে সেই দুইটা সংগঠনই পুড়ে গেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেই লোক নাম বলেছে তিনি কিন্তু একজন সম্পাদক। এখন তিনি ভিন্নভাবে বলেন। গতকাল দেখলাম বক্তব্য দিচ্ছেন উনি, সেখানে বলতেছেন যে ভারতীয় দালালদেরকে প্রতিরোধ করা হবে, যারাই ভারতের দালাল তাদেরকে এই নির্বাচনে প্রতিরোধ করা হবে। তো ভারতের তোষণের নীতি যদি সে আওয়ামী লীগের থেকে থাকে, আওয়ামী লীগ তো নির্বাচনেই নেই। তো এখন উনি এই কথাটা বলে দিলেন, এরপরে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে দুইজন ইউটিউবার আছে, তারা এটাকে এখন অ্যাম্পলিফাই করবে তাদের ভাষায়, তাদের ট্রান্সলেট করবে তাদের ভাষায়, এবং এত নোংরা ভাষা ইউজ করে। জিল্লুর ভাই দেখেন, আপনার যদি গালি শিখতে ইচ্ছা করে, গালি শেখার আগ্রহ যদি কারো থাকে, আপনি শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দলকে উল্লেখ করে একটু সমালোচনা করবেন, দেখবেন তাদের ছেলে মেয়ে পুরুষ নারী সবাই এসে এমন ভাবে গায়, এবং রিয়েল ক্যারেক্টার এগুলো। আমি নারীদের আইডি গুলো খেয়াল করে দেখেছি, এরা রিয়েল আইডি, এরা এই ধরনের ভয়াবহ গালাগালি করে এসে, যে চিন্তার বাইরে। এই যে ইলেকশনের আগের দিন একটা গুজব রটিয়ে দেবে, এই সরকারের কোনো মাথা ব্যথা নাই। তারা, আমার ধারণা এই সরকার এদেরকে প্রশ্রয় দিচ্ছে। বিশেষ করে সরকারের কয়েকজন উপদেষ্টা এদের সাথে খুবই ভালো সম্পর্ক রাখে এবং এরা আবার এটা ফলো করে প্রচারও করে। দুঃখজনক, যখন ওই পত্রিকা অফিস পুরাতে গিয়েছিল, ফোন করছে, ফোন করে একজন ইউটিউবারের সাথে কথা বলতেছে যে আপনি একটু ব্যবস্থা মানে, আমি অসহায় এদের কাছে। এই অবস্থা তো চলতে পারে না। তাহলে সরকার বলুক যে আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করছি, তাদের কথা মতো দেশ চলবে, তারা বিদেশ থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবে, এটা বলে দেখ। অথবা তারা এই প্ল্যাটফর্ম গুলো থেকে তাদের আইডি এরা যেন গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা করুক। সরকারকে যে কোনো একটা পরিস্থিতি, মানে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এই যে আমি এখানে যে কথাগুলো বললাম, এর জন্য ওই সম্পাদক আবার আগামীকাল আমার বিরুদ্ধে আরেকটা মামলা করে কিনা সেটা আমি চিন্তায় আছি। কারণ প্রথম আলো পুরানোর পর একটা লোক, একজন সাংবাদিক কিছু যৌক্তিক প্রশ্ন করেছিলেন, ওই সম্পাদকের উচিত ছিল ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। তা না করে উনি আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। আমি কেন শেয়ার করলাম এটা, আমি কিন্তু এগুলো লিখি নাই, একজন লোক লিখছে, আমি জাস্ট ফেসবুকে শেয়ার করে লিখেছি যৌক্তিক প্রশ্ন। আমার কথা হচ্ছে, আমার বিরুদ্ধে যদি আপনি অভিযোগ আনেন যে বিএনপির এই পলিসি অনলাইনে প্রচার হয়েছে, এটার জন্য একে ওয়াহিদুজ্জামান দায়ী, আমার উচিত হবে সংবাদ সম্মেলন করে বলা যে হ্যাঁ আমি দায়ী, অথবা আমি দায়ী না, অথবা আমি এই কারণে দায়ী না। আমি মামলা করে দেব, তাহলে শেখ হাসিনার আমলের সাথে এই আমলের তফাৎ কি? শেখ হাসিনা এই কাজ করতে কথায় কথায় মামলা করে দিল, আমি 1 মাস জেল খেটেছি, যে আমার বিরুদ্ধে মামলা করেছে সে জেল খেটেছে। তাহলে উনি কি চায়? শেখ হাসিনার শাসনামলের প্রেতাত্মা ওনারা জামাতে ইসলামীর মাধ্যমে ফেরত আনবে বাংলাদেশে, উনি এটা চায়?
আমাদের তো এটাই বলতে হবে। এবং আমি বলবো যে এই সরকার যদি শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা না হয়ে থাকে, তারা যেন এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করে। না, কিন্তু এই যে আপনি ধন্যবাদ আপনি আপনাকে। চারপাশের নানান জনের কথা বলছেন, বলুন। সেগুলো তো আছেই, কিন্তু সরকার এই যে দুটো এর জবাব কি? এই যে দুটো পত্রিকা অফিস পুড়ল, এই যে দুটো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের অফিস ভেঙে ফেলা হলো, আরও বিভিন্ন জায়গায় সারা দেশে ভ্যান্ডালিজম হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, এবং সরকার দায়িত্ব নেওয়ার বেশ কয়েক মাস পরে হয়েছে, যখন একটা স্ট্যাবল সরকার আমরা ধরে নিচ্ছি। তো কোনো জায়গায় তো আমরা সরকারকে কোনোটা বাধা দিতে, কোনো সরকারের কোনো অর্গানকে দেখিনি এটাকে বাধা দেয়া। ঘটনা ঘটেছে, তারপরে তারা দুঃখ প্রকাশ করেছেন, যারা ভিকটিম তাদেরকে ফোন করেছেন, এগুলো আমরা দেখলাম। কিন্তু এটা নিয়ে তো কারো কেউ বলছেন না যে এটা তোমার ব্যর্থতা এবং তুমি কেন পারলা না, এবং এটা তারা যে পারলেন না সেটা নিয়ে তাদের কোনো অনুশোচনাও আছে বলে মনে হয় না, তারা কেউ পদত্যাগও করেছেন বলে মনে হয় না। এই যে মবের কথা বলছেন, আমরা দেখেছি এই সরকারের লোকজনই মবকে প্রেশার গ্রুপ বলেছেন, এবং বলেছেন তারা সাফারার, কাজেই তাদের এই ক্ষোভ, দুঃখ, কষ্ট এগুলো থেকে তারা করছে, এটা করতেই পারে। দেখেন, এই যে ঘটনায় 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এই 30 জনের প্রোফাইল তৈরি করেছি। এই 30 জনের মধ্যে অ্যাকচুয়ালি যারা ঘটনাস্থলে ছিল, যাদের রাজনৈতিক পরিচয় আছে, সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে, তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি, কারণ তারা একটা বিশেষ রাজনৈতিক দলের। এবং যাদের কথা বলছেন আপনারা, এই উপদেষ্টাদের মধ্যে যারা এই যে চ্যাম্পিয়ন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এক একজন আছেন, বিভিন্ন বিশিষ্ট জন রয়েছেন, আমার ধারণা নির্বাচনের পরে যদি সরকার দায়িত্ব হস্তান্তর করে, তারপরে দেখবেন যে তারা আবার আগের রূপে ফেরত গেছেন। কিন্তু কখনোই তারা এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার সাথে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা, বিদেশ থেকে যারা উস্কানি দিল তাদের বিরুদ্ধে মামলা করা, তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা, কোনো পদক্ষেপ নেয় নাই। না আসিফ নজরুল নিয়েছে, না অন্য কেউ, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়েছে, এই দুইজনের কেউ নেয় নাই। আমি আসিফ নজরুল এবং জাহাঙ্গীর সাহেব দুইজনের একজনকে এই দায়িত্ব থেকে আমি মনে করি মুক্তি দেওয়া উচিত নয়। মিশারতন না, যেমন ধরেন মানে বাংলা যে পত্রিকাটা, প্রথম আলো, তো এই পত্রিকায় যাদেরকে ওনারা কি বলে, যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, স্টার বানিয়েছেন, যারা সরকারে আছেন, এরাই তো এখন সরকারি উপদেষ্টা, ইয়েতে আছেন, কি বলে আপনার উপদেষ্টা মণ্ডলীতে আছেন। দেখেন, তারা কিন্তু কেউই প্রথম আলোর পাশে দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি। তারা আহু করতে গেছেন, মানে যখন পুরে ছাই হয়ে গেছে। ডেইলি স্টারে তো মানে এটা তো একটা খুবই মর্মান্তিক। এখানে আমাদের বন্ধু বান্ধবরা ছিলেন যে যারা আরেকটু দেরি হলে জাস্ট মানে পুরো ছাই হয়ে যেত। 28 জন সাংবাদিক ছিলেন, মানে পুরো ছাই হয়ে যেতে পারছিলেন। সুতরাং এই যে ডেইলি স্টার, বা আমার মনে আছে ইউনূস সাহেব যখন 6 সালে নোবেল পেলেন, সবচেয়ে বেশি উৎসাহিত কারা ছিল প্রথম আলো, ডেইলি স্টার। এই প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে কিন্তু মানে এটাকে রক্ষা করার জন্য যে সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে যে তাৎক্ষণিকভাবে রক্ষা করবে, অথবা এটা ইয়ে করা দরকার তো ছিল, মানে বোঝা দরকার ছিল যে কি হতে পারে, তার গোয়েন্দা বাহিনী কি ইনইফেক্টিভ। ইভেন ফায়ার ব্রিগেড পর্যন্ত যায়নি। না, আপনি বলেন যে একটা সরকারের গোয়েন্দা মানে ডিজিএফ অনেকগুলি গোয়েন্দা বাহিনী, আমি 27টা 28টা, আমরা কোন একটা কি বলে আন্দোলন করলে দেখা যায় যে 20-25টা গোয়েন্দা বাহিনী নেমে গেল। কিন্তু এখানে তো কোনো গোয়েন্দা বাহিনীকে মানে পূর্ব যেই সতর্কীকরণ করা সেটা তো করে নাই, এবং মনে হচ্ছে বা হয়তো করেছে আমরা জানি না, বা ইগনোর করা হচ্ছে, করতেও পারে। আমরা জিল্লুর ভাই এবং রতন ভাই, আমি একটু থামাই। হ্যাঁ, এটা কিন্তু একদিনে হয় নাই। এই ঘটনা ঘটার আরো প্রায় 2 সপ্তাহ আগের থেকে ফ্রান্স এবং ইউএসএ থেকে 2 জন ইউটিউবার নিয়মিতভাবে পোস্ট দিয়েছে এই প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে। যে কথাটা রতন ভাই বলেছেন, দেখেন ডেইলি স্টার এবং প্রথম আলো কিন্তু আমাদের প্রতি খুব বেশি বন্ধুসুলভ আচরণ করেছে তা না, বরঞ্চ চরমভাবে আমাদের সমালোচনা করেছে। কিন্তু আমি অ্যাজ এ ফ্রি থিঙ্কার, অ্যাজ এ ফ্রি স্পিচ প্রমোটার, আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। তাদের অধিকার আছে আমার সমালোচনা করার, তাদের অধিকার আছে আমার এগেইনস্টে কার্টুন আঁকার, এটাই তাদের কাজ, এটাই তাদের কাজ। আমি ওটার যৌক্তিক সমালোচনা করব। খুব যদি বাড়াবাড়ি করে আমি আইনি পদক্ষেপ নেব, কোর্টে যাব, আমি পুড়িয়ে দেবো কেন, এবং পুড়িয়ে দেওয়াকে সমর্থন করতে হবে কেন? এখনো পর্যন্ত তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে তারা ঠিক। ফ্রান্সের যিনি যার কথা বলছি, সে নিয়মিতভাবে আপডেট দিচ্ছে যে তারা বিএনপির সমালোচনা করছে, আর বিএনপি হচ্ছে এখন ইয়ের দালাল,
ভারতের দালাল, যেহেতু প্রথম আলোর পক্ষে যে দাঁড়িয়েছে, প্রথম আলোর পক্ষে দাঁড়ায় নাই, বিএনপি যেটা করেছে প্রথম আলোর পাশে দাঁড়িয়েছে। বিএনপি ওই ফ্রান্সের যে অ্যাক্টিভিস্ট, তাকে যদি আজকে ধরে, ফ্রান্সের পুলিশে ধরে জেলে নেয়, বিএনপি তার পাশেও দাঁড়াবে। এটি এটি গণতন্ত্রের সৌন্দর্য। জি এইভাবে তারা যেটা ফ্রান্সের যিনি করছে। আমি জাস্ট খালি একটা প্রশ্ন করতে চাই, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এক সময়, সুতরাং প্রশ্ন করতে যাই, ফ্রান্সের যিনি আছেন আর কি, আচ্ছা আচ্ছা। তো ছাত্র ইউনিয়ন করতেন এবং খুব ঘনিষ্ঠ, এবং 2013 সালের এপ্রিল মাসে ও আমরা একসাথেই কি বলে শাহবাগী ছিলাম। হ্যাঁ, উনিও শাহবাগী ছিলেন, এখন শাহবাগের বিরুদ্ধে বলেন। রতন ভাই, আমরা একসাথে ইসেও গেছি, রামপালে গেছি, আপনার সাথে দেখা হয়েছে আমার তখন। সেটাই, হ্যাঁ। আমি শুধু ওই যে উনি উনি কি করে ভারত হয়ে ফ্রান্স গেলেন, কে তাকে ভিসা দিল, এই প্রশ্নটা যদি এখন করি তাহলে বলে যে মপ তৈরি করে যে এই যে সিপি অফিসকে জয় বাংলা করে দিতে হবে। এই কথা বলবো আমি, কারণ হচ্ছে যে আপনি ভারত বিরোধী বলতেছেন, ভারতের দালাল বলতেছেন আমাকে। আজকেও আমাকে আমাদের পার্টিকে মানে একদল লোক ভারতীয় দালাল বলছে। যে কেন দালাল বলছে? যে আমরা এই করি নাই, সেই করি নাই। আরে ভাই, মুক্তিযুদ্ধের সময় তো আমরা যারা যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদেরকে বন্ধু বলতেছেন। আমরা তো মুক্তিযুদ্ধের জীবন দেওয়া, আমাদের পার্টির লোকজন জীবন দিয়েছে। কিন্তু এই যে তারা যে আমরা প্রথম আলোর পক্ষে দাঁড়ালো না, ইউনূস সাহেব থেকে শুরু করে একবারে নিচের পর্যায়ে, এই আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করতে, উপদেষ্টা এখন, তাকে জিজ্ঞেস করলাম তোমরা কেন দাঁড়ালো না? তোমরা তো তোমাদের ছবি পেজ মানে প্রথম আলোতে ফার্স্ট পেজে আসে, আমরা তো অনেক বছর ধরে ওনাদের সাথে রাজনীতি করেছি, কিন্তু আমাদের এক কলাম কেন, 1 ইঞ্চি নিউজ আমাদের আসে না। কিন্তু তোমরা কেন, তোমাদের সুযোগ থাকা সত্ত্বেও কেন প্রথম আলোকে তোমরা রক্ষা করলে না? কেন ডেইলি স্টারকে তোমরা রক্ষা করলে না? আর উদিচি না হয় তোমরা বলতে পারো যে তোমাদের শত্রুপক্ষে চলে আসে, এই জন্য তোমরা পোড়ায় দিতে সহযোগিতা করতে পারো, কিন্তু ছায়ানোটকে কেন পড়তে দিলে তোমরা? ছায়ানোট তো সবাই, যারা সুশীল হতে চায় সবাই তো ছায়ানোটের বটতলার প্রোগ্রামে গিয়ে উদিচি কি করেছে গণসঙ্গীত গাওয়া ছাড়া? উদিচি তো কারো বিরুদ্ধে লেগে থাকে। বলতে পারে যে ইয়েস, কমিউনিস্ট পার্টির সাথে তার একটা সম্পর্ক আছে, সুতরাং মানে কমিউনিস্ট পার্টি যেহেতু কি বলে মানে তাদেরকে আমরা পড়াই দিলাম, যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে বলে, সেটাই, সুতরাং পড়াই দিলাম। কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা তো তাদের তো বিরুদ্ধে কিছু বলতেছে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে বলাই কি অপরাধ? বাংলাদেশে এখন কি মুক্তিযুদ্ধের পক্ষে বলা অপরাধ? আমি স্পষ্ট করে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, নাম পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম হল রাখা হয়েছিল, লিখে দিয়েছিল কাজী নজরুল ইসলাম হল। হাদি মারা যাওয়ার পর সেই হলের নাম হয়ে গেছে হাদি হল, এবং সিন্ডিকেট সেটা পাশ করিয়ে দিচ্ছে। আজকে তো একটা হলের নামকরণ করার সময় তো বুঝতে হবে যে আপনি তো কার নামে রাখবেন। বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের সকল বিদ্যা যেখানে আসিয়া লয় পায়, তো ওনাদের সেটাই তো বললাম যে একটা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম কার নামে রাখবেন আপনি? শেখ হাসিনা যে অপরাধ করেছেন, সেই একই অপরাধ যদি ইউনূস সাহেব করেন বা ইউনূস সাহেব প্রশাসন করেন বা ইউনূস সাহেবের অধীনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেন, সেটাকে তো কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আমি 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 প্রথম জানাতে খুবই মর্মাহত ছিলাম, আমি প্রকাশ্যে পোস্ট দিয়েছি যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। যে অ্যাপেলে বলতে চাইছিলেন যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু আগের থেকেই পরিকল্পনা করা হয়েছে, আগের থেকেই এগুলো উস্কানিগুলো দেওয়া হয়েছে, আগের থেকেই এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে একটা মনোভাব তৈরি করা হয়েছে। তখন কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয় নাই, ন্যূনতম কোনো পদক্ষেপ নেয় নাই। সুতরাং ভোটের আগের রাত্রে এই মব গোষ্ঠী এরা যদি এই ধরনের কোনো কাজ করে, সরকার তো তাহলে সেটা হতে দেবে, তারা কোনো ব্যবস্থা নেবে না, তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্বিতীয় হচ্ছে, রতন ভাই এবং আমার সাবেক সহযোদ্ধা যিনি ফ্রান্সে আছেন, তিনি কি আসলে ভারত বিরোধী মনে হয় আপনার? আচ্ছা, ভারত বিরোধী মানে কি? ভারত ভারত মানে কি? আমাকে বলছে ভারতের দালাল। কেন বলছে? কারণ হচ্ছে যে আউটলুকে আমার লেখা আসে। আচ্ছা, আউটলুকে আমি বিদেশি একসময় বাংলাদেশের পত্রিকায় লিখতাম, পরে শেখ হাসিনার আমলে আমার লেখা পাবলিশ করার জন্য নিষেধাজ্ঞা ছিল। এটা আমার সুবিধা হয়েছে, আমি ডিপ্লোমেটে লিখি, এখন ওয়াশিংটনে, আমি এশিয়া টাইমসে লিখি, আউটলুকে লিখি। এখন আউটলুকে তো অরুন্ধতী লেখেন, তা আমি আউটলুকে লেখার কারণে আমি ভারতের দালাল। ভারতের কাদের দালাল? ভারতের জনগণের দালাল, বিজেপির দালাল,
নাকি সিপিএম এর দালাল? কার দালাল এটা তো বলতে হবে। দেখেন, ভারতের দালাল কিভাবে বুঝবেন? আপনার মাধ্যমে, আপনার কর্মকাণ্ডে ভারত উপকৃত হচ্ছে কিনা। এই যে ভারতে একটা সাম্প্রদায়িক সরকার দল ক্ষমতায়, যারা মুসলমানদের নিপীড়ন করছে, বাংলাদেশে যদি হিন্দু নিপীড়ন বাড়ে তাহলে ভারতের মুসলমানরা বিপদে পড়বে না? বাংলাদেশে যদি একটা সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে লাভবান কে হবে? লাভবান হবে ভারতের ওই সাম্প্রদায়িক শক্তি। এখন এই যে এখানে ফ্রান্সের ওই ভদ্রলোক যে উস্কানিগুলো দেন, এরপরে লাভবান কে হয়? লাভবান তো ওরা হয়। ওই প্রশ্ন তো রয়েই যাচ্ছে যে উনি উনি এত বড় ভারতের শত্রু, আর ভারতের ভেতর দিয়ে উনি পালাতে হয়েছে ওনাকে। উনি কিভাবে ভারতের ভেতর দিয়ে এত নির্বিঘ্নে হেঁটে হেঁটে বর্ডার পার হয়েছেন সে ভিডিও আমরা দেখেছি। তারপরে উনি এখান থেকে কলকাতা গেছেন, কলকাতা থেকে উনি কি বলে তারপরে কিছুদিন ওখানে থেকে তারপরে উনি বাইরে গেছেন। তো ভারত না এত উনার হোস্টাইল। আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই, উনার ভিডিও যে এডিটর সেও কিন্তু ভারতে থাকে। একজন ভারতীয় নাগরিক হচ্ছে উনার ভিডিওটা এডিট করে, ওনার ভিডিও এডিটর, ওনার পেজের এডিটর। আপনি শিওর? আমি 100% শিওর, তার নামও আমি জানি। না, আরেকজনের কথা অ্যাপোলো ভাই বলতেছিলেন যে এই যে সম্পাদক সাহেব কথায় কথায় সবাইকে ভারতের দালাল বলে, হ্যাঁ, কালচারাল ফেসিজম এগুলি বলে। তো ভারতের দালাল, এটা তো ওনার বিরুদ্ধে আমরা একসময় আন্দোলন করেছি না ফুলবাড়িতে, যখন উনি বিনিয়োগ বোর্ডের ছিলেন, তখন উনি হলো টাটাকে এই মানে এই গ্যাস দিতে চাইছিলেন, কম দামে গ্যাস দিতে চাইছিলেন। তারপরে এশিয়া এনার্জির পক্ষ উনি বলেছেন। উনি তো মানে ওনার তো কর্মই আছে যে টাটাকে কীভাবে গ্যাস দেওয়া যায় বা দেওয়া যায়, ভারতকে কীভাবে গ্যাস দেওয়া যায়। ফলে যিনি প্রকাশ্যে ভারতের দালালি করলেন, এখন আমাদেরকে বলতেছেন আমরা ভারতের দালাল, বা যারাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতেছে এবং মানে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলতেছে, তাদেরকে বিরুদ্ধেই হলো ভারতীয় দালাল বলা হচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, মানে আপনি মানে ওই যে বলে না যে কোনো কুকুরকে মারার আগে তাকে হলো খারাপ নাম দাও, তারপর তাকে হলো আক্রমণ করো। এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে যে পুড়িয়ে দেওয়া হলো, তো তাদের বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আপনার হাজারটা অভিযোগ থাকতে পারে, আমারও আছে। আমরা তো প্রোগ্রাম করি। এই কিছুদিন আগে আমরা যে বন্দর দেওয়ার বিরুদ্ধে হলো একটা প্রোগ্রাম করলাম, যমুনা ঘেরাও করলাম, আমাদেরকে প্রচণ্ড প্রহার করলাম, আমি নিজে আহত হলাম। পরে মানে এই প্রথম আলোতে এক কলাম হলো, এটার কোনো নিউজ দেয়। পরের দিন হলো সম্পাদক সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। আমরা বলছি যে আপনি আপনার পত্রিকায় এই নিউজটা কেন নাই? কি বলেন? না, উনি বলছে সম্ভবত জায়গা ছিল না, এই জন্য দেওয়া হয়নি। কিন্তু জিনিসটা তো এইটা না যে জায়গা না থাকলে আপনি একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনি বাদ দিয়ে দিবেন। তারা হয়তো অনলাইনে ছিল, কিন্তু মানে যা প্রকাশিত পত্রিকায় সেটা ছিল না। তাদের হয়তো পলিসি যে তারা বন্দর হয়তো ইউনুসের যাদেরকে বন্দর দিচ্ছে তাদেরকে বন্দর দেওয়ার পক্ষে, তারা সেটা হতে পারে। আপনি পক্ষে থেকেও তো আপনি যখন হলো মানে সততার কথা বলেন, আপনি যখন হলো মানে নিষ্ঠার কথা বলেন, তখন তো এইটাও যে একটা ঘটনা ঘটেছিল গতকাল, সেটাও তো আপনার পত্রিকায় প্রকাশ করা দরকার না। এইগুলি অভিযোগ আমাদের আছে, কিন্তু তার মানে এই না যে আপনি তাকে একটা দালাল বলে এই বলে সেই বলে তার পত্রিকা আজকে পুড়িয়ে দিবেন বা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে চ্যানেল আইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকলে আমরা বলবো যে চ্যানেল আইকে করো। আমরা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবশ্যই অবস্থান নিব। যদি কেউ আমার মত যদি কেউ মানে খর্ব করে, আমি তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি, কিন্তু তার মানে স্থাপনায় আক্রমণ করার অধিকার নিশ্চয়ই দেশের আইন আমাকে দেয় না। এই ক্ষেত্রে আমাদের যেই মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আনতে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। এই সরকারকে আনতে 25,000 তরুণকে মানে পঙ্গুত্ব বরণ বা আহত হতে হয়েছে। সুতরাং এই সরকারের অনেকগুলি দায়িত্ব ছিল, যেই দায়িত্ব তারা পালন করে নাই। এবং সংস্কারের কথা বলছেন, আমি জানি না অ্যাপোলো ভাই আমার সঙ্গে একমত হবেন কিনা, বা জিল্লু ভাই আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা। সংস্কার এবং দৃশ্যমান না, সংস্কারের ইস্যু এবং একই সঙ্গে 12ই ফেব্রুয়ারি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এটাও প্রার্থী হিসেবে আপনি কি দেখছেন ফিল্ডে? প্রথম কথা হচ্ছে আমি সংস্কার নিয়ে, পুরো সরকার অবশ্য হ্যাঁ ভোটের পক্ষে, সংস্কার নিয়ে আমি কোনো মানে আমার কাছে কোনো দৃশ্যমান সংস্কার চোখে পড়ে না। একটাই খালি আমার চোখে পড়ে যে দেশের যারা বিদেশের যারা নাগরিক, তাদেরকে এনে আমাদের বাংলাদেশের বিভিন্ন
প্রতিষ্ঠানের আপনি প্রধান করে দিলেন। এই দেশের তরুণরা, এই দেশের মানে ইন্টেলেকচুয়ালরা যারা এই লড়াইটা করলো, তাদেরকে কি বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলির দায়িত্ব দেওয়া যেত না? তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হলো না। ইউনূস সাহেবের যে নেপোটিজম, মানে দেশের বাইরে থাকলেই যে সেই মেধাবী, দেশের বাইরে থাকলেই সেই যোগ্য, সেই নেপোটিজমটা তিনি করলেন। সেইটাকে আমরা অবশ্যই, আমি খুবই ব্যথিত এই কারণে যে ওনার কাছ থেকে এই কথাটা আশা করা যায় নাই। কারণ দেশের ভিতর থেকে আমরা লড়াই করলাম, আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম, আমরা অনেকে আহত হয়েছে, আমাদের অনেক বন্ধুরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি কোনো মর্যাদাপূর্ণ আচরণ সেটা হয়নি। আর আরেকটা হচ্ছে যে আমাদের দলের ক্ষেত্রে যদি আমরা বলি, বা আমাদের জোট 4টা বাম দল, আমরা তো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করি নাই। কেন করি না? আমরা স্পষ্ট বলেছি, আমরা প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা ওইখানে বারবার বলেছি যে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই লক্ষ্য ধরে যেই 4 মূলনীতি হয়েছে, আমরা সেই 4 মধ্যে রাখেন, আরও 3টা মূলনীতি আপনি যুক্ত করতে চাচ্ছেন, রাখেন, কোনো আপত্তি নাই। কিন্তু এই 4টা মূলনীতিকে আপনি পরিবর্তন করলে এখন একটা যেই মেসেজ যাবে, মুক্তিযুদ্ধ বিরোধী মেসেজ, সেই মেসেজ আপনি জনগণকে দিয়েন না। আমাদের কথা শুনে নাই, আমরা স্বাক্ষর করিনি। স্বাক্ষর তো এনসিপিও করেনি, তারা হ্যাবিটের পক্ষে ক্যাম্পেইন করছে। আমরা করিনি। এবং আমরা সেই সময় বলছিলাম যে এই যে আপনি গণভোটের কথা বলছেন, গণভোটকে আইনগত হয় সিদ্ধ আপনি করতে পারবেন না। দেখেন গণভোটের যেই অধ্যাদেশ জারি হয়েছে, এখানে কোনো আইনের কোনো সংবিধানের কোনো ক্লজ বলা নেই, বস্তু জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে করা হবে। ফলে আমরা মনে করছি যে এই গণভোটটা অপ্রয়োজনীয়। আমরা গণভোটে কি ভোট দিব সেটা জাতির কাছে আমরা অবশ্যই বলবো, কিন্তু নির্বাচনের আগে আমরা এটা বলবো। কিন্তু আমরা মনে করি এই গণভোটটা অপ্রয়োজনীয়। সেই অপ্রয়োজনীয় গণভোট করাটার কোনো ইয়ে ছিল। আর এনসিপির কথা যদি বলেন, তারা হা ভোটের পক্ষে বলছে, কিন্তু তারা তো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে নাই। আমি পরশুদিনই একজন এনসিপি নেতাকে বলছিলাম যে আপনারা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেন নাই, আবার আপনারা হা বলছেন। এই যে মানে দ্বৈত ভূমিকা, সেটা আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? জি, বেশ বলো। এটা খুবই ইন্টারেস্টিং বিষয় যে সংস্কারের বিষয়টা, সংস্কারের এগুলো আমরা যখন আমাদের তো মাঠে রাজনীতি করতে, আমাদের কর্মীরা মাঠে যায়, ওখান থেকে ফিডব্যাক যেটা পাই আর কি, আসলে মানুষ না এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বোঝেই না। সাধারণ মানুষ দেশের, আমার ধারণা 80% মানুষই বোঝে না যে উচ্চ কক্ষ কি আর নিম্ন কক্ষ কি। ঠিক আছে, তারা ওই সংবিধানের মধ্যে মূলনীতিতে কি থাকলো না, এটা কিন্তু তারা খুব বেশি বোঝে না। এখন এই যে কাজগুলো করা হয়েছে ঐক্যবোধ কমিশনের মিটিং এর মধ্যে, আমার বারবার যেটা মনে হয়েছে আসলে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যেটা হয়েছে, আমার কেন জানি মনে হয়েছে ওনারা একটা মাত্র দলকে ঠেকানোর জন্য এটা করছেন, যে কোনো ভাবে এই দলটার পাওয়ার কমাইতে হবে, এই দলটা যেন শক্তিশালী হয়ে না ওঠে, ওনাদের কথাবার্তা আচার আচরণে আমরা এটা হাসি দেওয়া ছাড়া আর কিছু করার নেই আসলে। আমাদের যে অবস্থান, যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া অংশটুকুই, যে অংশটুকু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি ওটা আমরা মানে বাস্তবায়ন করতে বাধ্য না, আমরা যদি সরকারে জনগণ যদি আমাদেরকে যোগ্য মনে করেন। আর গণভোটে যেভাবে ওনারা প্রচারণা চালাচ্ছেন, এটা হিতে বিপরীত হয়ে যায় কিনা আমি সেটা নিয়ে ভয়ে আছি। কারণ হচ্ছে যে দৃশ্যমান কোনো সংস্কার কিন্তু ওনারা করেন নাই, দ্রব্যমূল্যের দাম কমান নাই, চাকরি বাড়ে নাই, বিনিয়োগ বাড়ে নাই, অনেক গার্মেন্টস বন্ধ, অনেক মানুষ বেকারের সংখ্যা বেড়েছে। বিনিয়োগ বোর্ডের জন্য যাকে আনা হয়েছে বিদেশ থেকে, ধরে খুবই মেধাবী শুনলাম, বিদেশে উনি বিলাসী জীবন ছেড়ে দেশে গেছেন। আমি বিদেশে এখানে ভালো একটা চাকরি করি, বিলাসী জীবনের দেখা আজও পর্যন্ত পাইনি আসলে। এখানে সময়টা হচ্ছে আসলে বিলাস, মানে সময় পাওয়াটা বিলাস আর কি। জি, উনি সরকারি খরচে বিমান থেকে লাভ দেওয়া ছাড়া আর কিছু করেছেন বলে আমি দৃশ্যমান তেমন কিছু দেখতে পাচ্ছি না। এছাড়া আরেকজন ওই এনএসইউতে জাস্ট হেঁটে বেড়াতেন আর কি, সিঙ্গাপুরে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে হাঁটাহাঁটি করতেন। তিনিও খুব বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত এক্সপার্ট। সবাই এখন মানে উনার যারা পরিচিত, যাদেরকে দেশে বিদেশে পাইছেন, সবাইকে এনে এখানে এক্সপার্ট হিসেবে দিয়েছেন। যাই হোক, আমরা এইটুকু আল্লাহর কাছে দোয়া করি যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, যেন জনগণ তাদের নিজেদের পছন্দের একজন সরকার, সেটা যেই হোক, রতন ভাইয়ের দল হোক,
অন্য কোনো দল হোক বা আমাদের হোক, যাকে হোক, জনগণ যেন কাউকে তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী কাউকে যেন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। এই ধরনের পেছনের দরজা দিয়ে চেষ্টা করা, গালাগালি করানো, সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা, এটা যেন অ্যাটলিস্ট বন্ধ হয়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারকে আহ্বান জানাবো, তারা যেন অ্যাটলিস্ট এই সোশ্যাল মিডিয়ায় যেটা ঘটতেছে, এই মবস্টারদের যেন তারা বিরুদ্ধে যেন তারা ব্যবস্থা নেয়। এই যে একজন সম্পাদক প্রকাশ্যেই যে ইন্ডিয়ার দালাল যাকে তাকে ট্যাগ দিয়ে বেড়াচ্ছে, একে যেন থামানো হয়। অ্যাটলিস্ট একটা লিগ্যাল নোটিশ সরকারের পক্ষ থেকে যেন দেওয়া হয়, কারণ এটা নির্বাচনী বিধিমালা ভঙ্গ করছে। এই সম্পাদক যেগুলো বলছে, তার মুখ যেন বন্ধ করানো হয়। নির্বাচন বিধি যদি ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের। জি, আমরা শেষের দিকে ৩-৪ মিনিট সময় মিস্টার রতন আপনার জন্য ক্লোজিং রিমার্কস। না, ক্লোজিং রিমার্কস হচ্ছে যে আমরা তো মানে অপেক্ষা করছি যে এই যে মানে গত ১.৫ বছর ধরে যে নৈরাজ্য চলছে, যেখানে একটা স্টেবিলিটি আসার কথা ছিল, স্থিরতা মানে মানে আমাদের স্থিতিশীলতা আসার কথা ছিল, সেখানে কিন্তু সেই স্থিতিশীলতা আসে নাই, বরঞ্চ একটা অস্থিরতা আসছে। এবং মানুষের মনের মধ্যে শঙ্কা, ভয়, ভীতি, সেগুলি তো চলছেই। কথা বলার আগে তো কথা বলবো কি বলবো না সেটা ভাবতো, এখন মানে মানুষের কথা বলাই বন্ধ করে দিছে। কারণ কথা বললেই আপনাকে ট্যাগ করা হবে, আপনাকে ট্যাগিং করা হবে, আপনাকে বলা হবে এই তো পাইছে একজন কালচারাল মানে ফেসিস্ট, এই পাওয়া গেছে ভারতীয় দালাল, এই পাওয়া গেছে হচ্ছে নাস্তিক, এই পাওয়া গেছে আপনার ইভেন কি গান গাওয়া তো এখন কঠিন হয়ে পড়ছে। আপনি ঢাকা মানে হাইকোর্টে যে মাজার ৭০০ বছর পুরনো মানে এই ওরস, সেই ওরস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কি ক্ষমতা যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে হচ্ছে আপনি ইয়ে ভেঙে দিবেন। এইটা আমাকে মনে পড়ে যে হিটলার যখন জয়লাভ করেছিল, তার যে নাজি বাহিনী, এবং সেটা গেস্টোবা নামে একটা দল করেছিল, তারা এরকম মত পড়তো, যাকেই তাদের অপছন্দ হতো, এবং বিশেষ করে সেই সময় যারা সোশ্যালিস্ট এবং লেফটিস্ট ছিল তাদেরকে ধরে 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 আপনার অত্যাচার করা হতো, তাদের নিপীড়ন করা হতো। এবং সেই ধরনের আজকে এখানে মানে বামপন্থী বলেন, মধ্যপন্থী বলেন, এবং যারাই হলো একটু ভিন্ন মতের কথা বলতে চায়, ইভেন কি মুসলমান হলেও ভিন্ন আকিদার কথা তারা বলতে চায়, তাদেরকে মপ করে, তাদেরকে হলো ইয়ে করে। আপনার কি অধিকার আছে যে একজন মানুষ লম্বা চুল রাখবে, হাতে বালা পরবে, হাতে ইয়ে নিবে, আপনার তাকে রোধ করার কি আছে? আপনি কে? আপনি দেখেন, এটা বোধহয় বাংলাদেশেই গত ৫৫ বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটে না, কিন্তু এই সরকারের আমলে ঘটেছে। একটা মানুষকে তার ভিন্ন আকিদার কারণে তাকে হলো তৌহিদি জনতা নামে আপনার কবর থেকে তুলে, তারপর চিতা জ্বালিয়ে, চিতার উপর মানে মুসলমান চিতা বানিয়ে চিতার মধ্যে হলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মৃত মানুষ কবর থেকে তুলে। তো এই যে ঘটনাটা, এই ঘটনার পরে রাজবাড়িতে কি হয়েছে? কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আমি বারবার বলি যে আমি যখনই সুযোগ পেয়েছি আমি বলছি যে এই যে মানবতার প্রতি যে চূড়ান্ত অবমাননা, আমার অধিকারের প্রতি চূড়ান্ত অবমাননা, এইটা নিয়ে এই সরকার কিছু করেছে কিনা, কোনো দৃষ্টান্তমূলক একটা শাস্তি কাউকে দিয়েছে কিনা? কাউকে ধরে নাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেয় নাই। কিন্তু আমরা মানে অ্যাপোলো ভাইয়ের মতো আমিও আশা করি যে ইলেকশনটা আর মাত্র ২৮ দিন ২৯ দিন আছে, ইলেকশনটা হোক, হওয়ার পরে একটা স্থিতিশীলতা দেশে আসুক, দেশের মানুষ যেরকম আকাঙ্ক্ষা করছে। মানুষকে দেখেন, ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে আছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা স্থিতিশীলতা আসলে ইনভেস্টমেন্ট বাড়বে, শিল্প কলকারখানা হবে, যেগুলি বন্ধ হয়ে আছে সেগুলি খুলবে, মানুষ কাজ পাবে। এখন মানুষ যখন এই মানে অস্থিতিশীলতার মধ্যে থাকে, একটা অনিশ্চয়তার মধ্যে থাকে, আপনি যতই সংস্কার করেন, কোনো সংস্কারই আসলে মানুষের জীবন মান পরিবর্তন করতে পারবে না। অ্যাপোলো, ক্লোজিং রিমার্কস। হ্যাঁ, ধন্যবাদ। আমি রতন ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আসলে মানুষের জীবন মান যদি আপনি পরিবর্তন না করেন, আপনার কোনো সংস্কারই কোনো মূল্য নেই, সব সংস্কারই মূল্যহীন। আর আমরা এই জন্যই চাই যে কোনো ভাবেই হোক অ্যাটলিস্ট ওনারা নির্বাচনটা দিয়ে মানে বিদায় নেন, কারণ ওনাদের কর্মকাণ্ড আসলে যেগুলো করছেন এগুলো জনগণের পক্ষে যাচ্ছে না। এই যে মত সৃষ্টি করে মানুষকে পুড়িয়ে দেওয়া, জীবিত মানুষকে পুড়িয়ে দেওয়া, লাশ পুড়িয়ে দেওয়া, এটা কোনো সভ্য কালচার হতে পারে না। দেখেন, আওয়ামী লীগ আমলেও আমি আমার
সোশ্যাল মিডিয়ার আমার কমেন্ট সেকশন অন রাখতাম, সবাই কমেন্ট করতে পারতো। কিন্তু এই 5 আগস্টের পরে এই একটা বিশেষ দলের বট বাহিনী, এদেরকে আমরা নাম দিয়েছি আলবটর, তো এরা এরা যেইভাবে গালাগালি করে, মান সম্মানের ভয়ে এখন ওই কমেন্ট সেকশন অফ রাখতে হয়। এবং শুধু তাই না, এরা এরা আপনাকে ওই ইসের গেস্টাপোদের মতোই, হিটলারের, তারা এসে আপনাকে গালাগালি করবে এবং মব তৈরি করে, অনলাইনে মব তৈরি করবে, আপনার বিরুদ্ধে এমন সব নোংরা নোংরা কথাবার্তা বলাবে যে চিন্তা করতে পারবেন না যে এই ধরনের কাজ এরা করতে পারে। এবং দেখা যায় বিএনপি বেগম খালেদা জিয়ার ছবি টবি লাগিয়ে তারপরে এরা গালাগালি করে। তো এদের বিরুদ্ধে যদি এই সরকার এখনো পর্যন্ত ব্যবস্থা না নেওয়ার চিন্তা করে থাকে, তার মানে হচ্ছে তারা নির্বাচনটা এদের দিয়ে প্রভাবিত করার জন্য চেষ্টা করবে, মানে সুযোগ দেবে। আমরা চাই সরকার যেন এই ধরনের অনলাইন মবস্টার যারা আছে তাদেরকে যেন অবশ্যই নিয়ন্ত্রণ করে, এবং আমরা এটার কার্যকর পদক্ষেপ দেখতেছি। আমরা চাই সরকার যেন সত্যিকার অর্থে অস্ত্র অভিযানে যায় এবং সত্যিকার যারা মানে দুষ্কৃতিকারী তাদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করে পিটিয়ে মেরে ফেলুক, এটা আমরা চাই না। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু হোক, জনগণ তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করুক, জনগণ তাদের ভোটাধিকার যাদেরকে দিয়েছে তারা এই দেশের সরকার পরিচালনা করুক। অনেক ধন্যবাদ মিস্টার এ কে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো এবং মিস্টার আব্দুল হাল কাফি রতন। দর্শক, আমার অতিথিরা কথা বলছিলেন আসন্ন নির্বাচন নিয়ে। একটা সুস্থ স্বাভাবিক নির্বাচনের যে প্রক্রিয়া হওয়া উচিত সেটা অনুপস্থিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছে এবং যেটা খুব কঠিন কাজ ছিল না এই সরকারের জন্য, কিন্তু সেই জায়গায় তারা মনোযোগ দেয়নি, এবং মনোযোগ দেয়নি না ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে, সেটা এখন একটা বড় মৌলিক প্রশ্ন। তাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে, ঘটনা ঘটবার সময় বা ঘটনা ঘটবার আগে তাদের কোনো পদক্ষেপ দেখা যায় না, ঘটনা ঘটবার পরে এক ধরনের স্টেটমেন্ট তারা হয়তো মাঝে মধ্যে দেন। এবং সেই সঙ্গে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নোংরামি হচ্ছে, ফিজিক্যালি নানা জায়গায় যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো কোনো অবস্থাতেই একটা সুস্থ ভালো নির্বাচনের করবার লক্ষণ নয়। মুখে তারা বলছেন বটে উৎসবমুখ নির্বাচনকে কেউ ঠেকাতে পারবে না। নির্বাচনকে আসলে কেউ ঠেকাতে চায় কি না, যদি না সরকারের সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলো বা সরকার নিজে বা সরকারে যারা আছেন তাদের মধ্যের একটা শক্তি নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করতে চান। এর বাইরে অন্য কোনো কারণ নেই। কিন্তু তারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি, দেশটাকে রাজনৈতিক অর্থনৈতিকভাবে স্থিতিশীল করবার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেননি। সংস্কারটা কেবলমাত্র মুখের ভাষায় ছিল, কাজে কোনো সংস্কার হয়নি। বিচার বলতে যা বোঝায় সেটাও হয়নি, যে বিচারের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল। এমনকি যে অস্ত্র লুট হয়ে গেছে সেই অস্ত্র তারা উদ্ধার করেননি, উদ্ধার করবার কোনো উদ্যোগ তারা নেননি, বরং অনেক অপরাধীকে তারা ছেড়ে দিয়েছেন। কাজেই উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা বুঝতে কারো খুব কষ্ট হবার কথা নয়, কিন্তু এটাকে কিভাবে মোকাবেলা করা যাবে সেটাই বাংলাদেশের জনগণের সামনে এবং প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলোর জন্য, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ এই চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। অবশ্যই আমাদের সকলের চাওয়া একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তমূলক নির্বাচন, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হচ্ছে না। কিন্তু তারপর একটা নির্বাচন দরকার বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবার জন্য। সেই নির্বাচনটাও যেন হয়, কিন্তু অবশ্যই এমন কোনো কিছু যেন না হয় যেটা বাংলাদেশকে আরও অস্থিতিশীল আগামী দিনে করে তুলবে। সেই বিষয়ে আমরা আশা করব যে সকল স্টেক হোল্ডার সজাগ এবং সতর্ক থাকবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।